দিহান অরিনকে এভাবে টর্চার করবে অরিন তার স্বপ্নেও ভাবেনি। সে ভাবতো দিহানই একমাত্র মানুষ যে তাকে বুঝে কেয়ার করে, কিন্তু না, বোঝেনি তাকে দিহান। দিহানের পায়ের নিচে নিজের হাতটা ছাড়াতে অন্য হাতে দিহানের পা সরাতে চাইল অরিন। দিহান আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, স্বামী চাই, অধিকার চাই, তাই না? কি মনে করেছো তুমি যা খুশি তাই করবে আর আমি সব সহ্য করে নিব? হুম, এতটা ভালো মানুষ আমি নই। বসে অরিনের চুলের মুঠি ধরে বলল, আজ তন্দ্রার সাথে এঙ্গেজমেন্ট নয়, বিয়ে হবে। আমার বউ হয়ে থাকবে তন্দ্রা, আর তার চাকরানি হয়ে থাকবে তুমি। দিহানের মুখে তন্দ্রা নাম শুনে অরিন চমকে ওঠে। কিঞ্চিত স্বরে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, তন্দ্রা? দিহান আরো জোরে চুলের মুঠি ধরে বলে, হ্যাঁ, তন্দ্রা। অরিন ব্যথায় আহ বলে আর্তনাদ করে চোখ খিচে ফেলে। দিহান অরিনকে ধাক্কা দিয়ে ফেলে উপরের দিকে চলে যায়। তার বাবা মাকে বলবে গিয়ে কিভাবে বিয়ে হয়েছে। অরিনকে শাস্তি সে দিবেই দিবে। তন্দ্রাকে নিজের বউ করে এনে সেই শাস্তি তার দ্বিগুণ করে দিবে সে। চুপ থাকার সময় শেষ। সে বুঝে গেছে অরিন কোনো ভালো টাইপের মেয়ে নয়। অরিন তার পরিবারের জন্য বিপজ্জনক, তাই সবাইকে সবটা জানানো উচিত। অরিনের প্রতি তার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। কাল রাতে তারা সবাই মিলে নীলদের বাসায় গিয়েছিল। নীলের বাসায় তালা ঝুলানো ছিল। শাওনের বাসায় গিয়ে শাওনকে পায়, কিন্তু শাওনের মা অসুস্থ বলে শাওন তার সাথে যায়নি। একই রাত 2টা পর্যন্ত সে নীলকে খুঁজছে। এমন কোনো জায়গা নেই যেখানে সে ফোন দিয়ে খোঁজ নেয়নি, কিন্তু কোথাও পায়নি খুঁজে। 3টার দিকে বিছানায় কাত হয়েছিল, সাথে সাথে চোখ লেগে যায়। আর তার 1.5 ঘন্টা পরেই অরিনের আগমন ঘটে। এই সময় দিহানের জায়গায় যে কেউ থাকলে তারও মেজাজ খারাপ হতো। একটার উপরে আর একটা প্রেশার সে নিতে পারছে না। কলিং বেল বেজে উঠতেই লারা এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখলো জিহান দাঁড়িয়ে আছে, চেহারা চিন্তার ছাপ। লারা বলল, মাত্রই তো বের হলেন, চলে আসলেন যে? কিছু ফেলে গেছেন নাকি? জিহান কোনো উত্তর দিল না, পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। দরজা ভেজিয়ে লড়াও পিছু পিছু গেল। জিহান রুমে গিয়ে আলমারি থেকে কাপড় বের করে লাগেজ গোছাতে লাগলো। লারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। জিহান নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, তোমার লাগেজ গুছানো না থাকলে গুছিয়ে নাও। আমরা কি কোথাও যাব? আমি তোমাকে যা বলছি তাই কর। জিহানের ধমক শুনে লারা চুপ হয়ে যায়। তার লাগেজ এখনো গোছানো আছে। লাগেজটা নিয়ে এসে জিহানের সামনে দাঁড়ালো। জিহান লারার দিকে তাকিয়ে বলল, বোকরা পইরেও আমার তো বোরকা নাই। থাকবে কেমনে? ক্লাবে ক্লাবে অন্তর্বাস পরে ঘুরলে তো আর বোরকা লাগে না, প্রস্টিটিউট কোথাকার। লারা মাথা নিচু করে ফেলে। জিহানের মুখে এমন কথা শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে, তবুও তার কষ্ট হয়। তাকে ভাবে কথা বলার সাহস কারণই ছিল না। নিয়তি আজ তাকে এত কিছু সহ্য করাচ্ছে। বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে লারা খাটের এক কোণে বসলো। জিহান যখন কাপড় গোছাচ্ছে, সে আর দাঁড়িয়ে থেকে কি করবে? জিহান তো তাকে একটা কাপড় ধরতেও দিবে না। লারাকে বসতে দেখে জিহান বলল, কি ব্যাপার, বসে কেন? তো কি করব? কি? আমি তোমাকে একটা কথা বলছি বলে আমাকে পাল্টা প্রশ্ন করছো? আমি তো স্বাভাবিকভাবেই কথাটা বললাম, আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি আমার সাথে তর্ক করছো? আমি কখন তর্ক করলাম? তুমি আবার তর্ক করছো? লারা চুপ হয়ে গেল। আসলে সে কোনো কথাটা বললে যে সেটা সঠিক হবে সেটাই সে ভেবে পায় না। সে যেই কথা বলে বা যেই কাজ করে সেটাই জিহান তার ভুল ধরে। লাগেজ কখনো শেষ হলে গুছানো জিহান লারাকে আসো বলে নিজের লাগেজ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। লারাও তার পিছু পিছু বের হয়। আয়রে সে জিহান গাড়িতে বসে, কিন্তু লারা দাঁড়িয়ে থাকে। সে পিছনে বসবে নাকি সামনে বসবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে যায়। কোথায় বসলে যে জিহান তাকে ঝাড়ি দিবে না সেটাই বুঝতে পারছে না। কি হয়েছে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? ওঠো এসে। আব মানে আমি কোথায় বসবো? আমার মাথায় বসো। গাড়িতে কি জায়গা নেই নাকি? লারা চুপচাপ গাড়িতে উঠে বসে। জিহান আবারও ধমক দিয়ে বলে, সামনের সিটে কেন বসেছো? পিছনে যাও। লারা বের হয়ে পিছনে চলে গেল। লারা বাম দিকের সিটটায় বসলো। জিহান বলল, বামের সিটে কেন? ডানের সিটে বস। লারা ডানের সিটে বসে।
জিহান গাড়ি স্টার্ট দিবে তখনই বলে উঠল, এই সামনের সিটে আস। লারার এবার মেজাজ খারাপ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হয়ে সামনে গিয়ে বসে, ঠাস করে গাড়ির দরজা লাগায়। জিহান আবারও ধমক দিয়ে বলে, এত জোরে গাড়ির দরজা লাগাও কেন? যদি ভেঙে যায়? সরি। সিট বেল্ট লাগাও। জি। জিহান গাড়ি স্টার্ট দিল। লারার ইচ্ছে করছে একবার জিজ্ঞেস করতে কোথায় যাবে, তারা কিন্তু ভয় আর জিজ্ঞেস করা হচ্ছে না। গেলে দেখতে পারবে তারা কই যাচ্ছে, সেটা ভেবেই চুপ করে বসে থাকলো। অরিনের প্রতি লুপার অনেক রাগ হচ্ছে। সে বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও তাকে অনেক কিছুই জানেনি। নীলের জন্য তার মনটা এমনিতেই খারাপ, তারপর তাদের পরিবারের সম্মান নিয়ে অরিনের এমন কাজ লুপার মনকে আরো বিগড়ে দিয়েছে। অরিনের নামটা মনে আসতেই বিরক্ত বিরক্ত লাগছে। বেহায়া মন চাইছে একবার গিয়ে অরিনকে দেখতে, কিন্তু পরক্ষণে নিজের ইচ্ছে দমিয়ে দিচ্ছে। অরিনকে নিয়ে এমন কিছু সে কখনোই কল্পনা করেনি। বাড়ির সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে দিহানের বিয়ের জন্য। এখনো মেহমান আসেনি, একটু পরেই এসে যাবে। জিহানও নাকি আসছে। সবাই এঙ্গেজমেন্ট এসে বিয়ে খাবে ভেবেই হাসি পাচ্ছে লুপার। সবাই আয়োজন ছোট করে করতে চাইছিল, কিন্তু তার সো কল আম্মু বলেছেন এটা নাকি এই বাড়ির প্রথম বিয়ে হয়, তাই এটা বড় করে হওয়া চাই। চোখ বন্ধ করে খাটে বসে আছে দিহান। কেন জানি তার ভেতরটা খুব কাঁদাচ্ছে। অরিন তার সাথে এমন করেছে বলে, নাকি সে অরণ্যের সাথে এমন করছে বলে ভেতর কাঁদছে, সে বুঝতে পারছে না। বারবার চোখে ভেসে উঠেছে অরিনের কান্নারত চেহারা। কি এমন হয়েছে তার যে সে এভাবে এমনটা করলো? সত্যি কি অরিন তাদের পরিবারের শত্রু, নাকি অন্য কিছু? সে তন্দ্রাকে বিয়ে করে ফুল করবে না তো? দিহানের মাথা ভনভন করতে লাগলো। মাথায় কিছু আসছে না তার। সার্ভেন্ট অরিনের লাগেজটা এনে দিহানের রুমে রেখে গেছিল। সেখানে চোখ পড়তেই দিহান উঠে গিয়ে লাগেজ খুলল। লাগেজে কয়েকটা দামি দামি শাড়ি আর ড্রেস আছে। দেখে কিঞ্চিত কপাল কুঁচকে গেল দিহানের। অরিন এত দামি কাপড় চোপড় কই গেল? একটা শাড়ি লুপার মায়ের একটা শাড়ির মতো লাগলো। পরক্ষণে ভাবলো হয়তো লুপা দিয়েছে অরিনকে, বাট বাকি শাশুড়িগুলো কে দিল? লাগেজটাও কেমন চেনা চেনা মনে হচ্ছে। লাগেজের ভিতর অরিনের মোবাইল রাখা। লাগেজে মোবাইল ফোন দেখে হাসি পেল দিহানের। ফোন হাতে নিয়ে স্ক্রিনের পাওয়ার জ্বালাতেই দিহান শক খেল। অস্পষ্ট ঠোঁটে বলে উঠল, তন্দ্রার সাথে অরিনের ছবি। ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছে দিহান। তার মাথা কাজ করছে না, মস্তিষ্ক সুন্দর লাগছে। এসব কি হচ্ছে তার সাথে? পাগলের মতো নিজের ফোন খুঁজতে লাগে। এই সময় তার শাওন ও নীলকে খুব প্রয়োজন। বালিশের নিচ থেকে ফোন বের করে আগে নীলের নাম্বারে ডায়াল করলো। না, যায়নি কল। এখনো সেই বিরক্তিকর মহিলা বলছে নীলের ফোন বন্ধ। শাওনকে কল দিল, শাওনের ফোনও বন্ধ। রাগে ফোন ছুঁড়ে মারলো দেয়ালে। ফোনটা ছিটকে পড়লো গিয়ে দূরে। ফোনটা ভেঙে গেছে, সেদিকে দিহানের খেয়াল নেই। আপাতত তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে ইয়রেন? তন্দ্রার সাথে তার কি এমন সম্পর্ক? এই মুহূর্তে নীল থাকলে তাকে যে কোনো একটা বুদ্ধি দিতে পারত, কিন্তু হারামিটা যে কই উধাও হয়েছে। নীলের কথা মনে আসতেই দিহানের মনটা আরো খারাপ হয়ে গেল। নীলের অভাবটা সে বুঝতে পারছে। জিহানেরও আসতে এত দেরি হচ্ছে কেন আল্লাহ জানে। তন্দ্রা আর তার মা মাত্র আসলো, তারা শান্তি নিরে। তন্দ্রাকে কেউ নিতে আসলো না। শেষে লোপার মা এগিয়ে এসে তন্দ্রাকে নিয়ে রুমে ঢুকলেন। তন্দ্রার মা সবাইকে সালাম দিলেন। দিহানের মা চাচিকে জড়িয়ে ধরলেন। দিশা চলে গেল অন্যদিকে। পুরো বাসা ভর্তি মেহমান, চারিদিকে হইচই। এত মানুষজন একদিনে কিভাবে ইনভাইট করলো তারা? তন্দ্রার মা সবার সাথে আলাপ করছেন, কত সুন্দর হাসি মুখে কথা বলছেন। দিহানের মা একদম গলে গেলেন। সে কখন থেকে রুমে বসে আছে দিহান। তন্দ্রারা এসে গেছে, সব মেহমান এসে গেছে জেনেও সে এভাবেই বসে আছে। কি করবে সে? রাগের মাথায় এমন কিছু করা ঠিক নয় যেটা পরে আমাদের সামনে এসে কাল হয়ে দাঁড়ায়। সে যে এখন তন্দ্রাকে বিয়ে করবে বলছে, তার কি জেদের মাথায় এমনটা করা ঠিক হবে? অরিন আর তন্দ্রার পিকচার একসাথে, মানে ওদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে নয়তো এভাবে ওয়ালপেপারে তাদের পিক থাকতো না।
আচ্ছা, ওরা দুজন এক হয়ে এই খেলায় নামেনি তো? সে দুজনকেই বিয়ে করে ঘরে তুললো, তখন কি হবে? আবু, কি করছো? তন্দ্রার গলা কানে আসতেই দরজার দিকে তাকালো দিহান। লাল রঙের একটা লেহেঙ্গা পরেছে, মুখে সেই 1 কেজি ময়দা লাগানো, 32 পাটি দাঁত বের করে হাসছে। ধিয়ান কপাল কুঁচকে ফেলল। তন্দ্রা হেলে দুলে হেঁটে রুমে ঢুকে দিহানের সামনে আসলো। দিহান আরো বেশি বিরক্ত হলো। এমনিতেই অরিনের সাথে তার ছবিটি নিয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তন্দ্রার এসব তার মেজাজ আরো বিগড়ে দিচ্ছে। বাইরে সব মেহমান এসে গেছে, আর তুমি এখানে বসে আছো? রেডি হবে না? দিহান অগ্নি দৃষ্টিতে তন্দ্রার দিকে তাকিয়ে আছে। তন্দ্রা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু করেছি? দিহান আগের মতোই তাকিয়ে আছে। তন্দ্রা বলল, মানুষ তার চেপকে প্রতি ঘন্টায় ফোন দেয়, আর কাল থেকে তুমি না আমাকে কল করছো না আমার ফোন তুলছো, নিজে একটা কল দিচ্ছ না, নিরামিষ একটা। দিহান এবার রাগ কন্ট্রোল করতে পারল না। তন্দ্রার হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি চাও তোমরা? কেন লেগেছো আমার পরিবারের পিছু? তোমরা দুজন এক হয়ে খেলছো তাই না? ভেবেছিলে ধরা খাবে না, ইচ্ছে মতো নাচাবে দুজন। কি বলছো তুমি এসব দিহান? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কার সাথে খেলছি আমি? নাটক করবে না আমার সামনে। তোমাদের দুজনকে আমি ভালো করে চিনি। তোমরা বাইরে থেকে দেখতে একরকম, ভিতর থেকে অন্যরকম। যে তোমাদের ভালো ভাববে তার মতো বোকা এই জগতে একটাও নেই। ধ্যান, ছাড়ো প্লিজ। কি বলছো তুমি এসব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিহান কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে চিল্লাচিল্লি শোনা যায়। দিহান তন্দ্রার হাত ছেড়ে দৌড়ে চলে যায় নিচে। তন্দ্রাও লেহেঙ্গা ধরে দিহানের পিছু পিছু দৌড়ে আসে। তন্দ্রার মা কি নিয়ে যেন চিল্লাচিল্লি করছেন। দিহানের মাথায় কিছুই ঢুকছে না। মাঝখান থেকে কথা শুনলে অবশ্য কিছু বোঝার কথাও না। দিহান লোপাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হইছে? কে জানি তোমার বিয়ের কথাটা ওনাকে বলে দিয়েছেন। কি? হুম। কিন্তু এটা তো আমাদের ঘরের মানুষ ছাড়া বাইরের কেউ জানে না। তাহলে উনি জানলেন কেমনে? সেটাই তো ভাবছি। তন্দ্রার মা চিল্লাচিল্লি করেই যাচ্ছে। ছোট লোক, বেঈমান, মুখোশধারী, যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছে। দিহানের বাবা চাচারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সব মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দিহানের বাবার একজন বন্ধু এসে তন্দ্রার মাকে বললেন, আচ্ছা, আপনি যে বলছেন ওরা আপনার সাথে খেলা করছে, দিহান আগে থেকে বিবাহিত, তার বউ আছে, এসব কে বলেছে আপনাকে? তন্দ্রার মা গলা উঁচিয়ে বললেন, যেই বলুক, আমি মিথ্যে বলছি না, তার প্রমাণ আমি দিতে পারবো। কি প্রমাণ দেখান দেখি। আম্মু চুপ করো, কিসব বলছো তুমি? তন্দ্রার মা দুজন সার্ভেন্টকে ডেকে বললেন, যাও, যে কোনো গেস্ট রুমে একটা মেয়ে আছে, তাকে নিয়ে আসো। তন্দ্রার মায়ের হুকুমে তারা সব গেস্ট রুম খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে তারা অরিনকে ধরে নিয়ে আসে। দুগালের দুপাশে চুল ছড়িয়ে আছে, নাক আর ঠোঁট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পুরো মুখ চুলে ঢেকে আছে। অরিনকে চিনাই যাচ্ছে না। তন্দ্রার মা একটা মেয়েকে ধরে আনছে দেখে দিহানের বাবার বন্ধুকে বললেন, লোক, প্রমাণ আসছে। উপস্থিত সবাই আগ্রহী চোখে তাকিয়ে আছে। তন্দ্রা দিহানের দিকে একবার তাকিয়ে আবার উপরে তাকালো। তন্দ্রার মা বাঁকা ঠোঁটে বিদ্রুপের হাসি হাসছে। অরিনকে এনেই সবার সামনে দাঁড় করিয়ে সার্ভেন্টরা চলে গেল। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ডান গালের চুলগুলো কানে গুজে নিল। অরিন চুল কানে গুজতেই তন্দ্রার মায়ের ঠোঁটের হাসি উধাও হয়ে গেল। চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালেন। তন্দ্রা চেঁচিয়ে বলল, আইরিন, তুই? তন্দ্রার চিৎকারে অরিন চোখ তুলে তাকিয়ে সেও শক হয়। অবাকের চোখে তাকিয়ে থেকে শুকনো ঠোঁট নাড়িয়ে কিঞ্চিত স্বরে বলে, তন্দ্রাপু। অরিনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ভেতর ফেটে কান্না আসছে। এ কাকে দেখছে সে? তাহলে এটাই দিহানের তন্দ্রা? সে তাহলে তার বোনের ক্ষতি করলো? তন্দ্রা তো সৎ বোন, সৎ বলতে পুরোপুরি সৎ। অরিনের মা মারা যাওয়ার পরে যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন, তখন তন্দ্রার বয়স 3। তন্দ্রা জহুরার আগের স্বামীর মেয়ে। কিন্তু অরিন কখনো তন্দ্রাকে সৎ বোন ভাবেনি, সবসময় নিজের বোন ভাবত, একদম তার মোহিনী, যার সাথে ফোনে কথা বলছিল, আপুর মতো ভাবত।
অরিন জানতো তন্দ্রার বিয়ে ঠিক, কার সাথে ঠিক, কোথায় ঠিক সেটা সে জানতো না। তাকে কিছু জানানো হয়নি। এমনকি তারা যে বাসায় থাকে সে বাসায়ও তন্দ্রার বরপক্ষ আসেনি, এসেছিল তন্দ্রার মামাদের বাসায়। তন্দ্রারা ওদের বলেছিল ওটাই তাদের বাসা। অরিন অবাক হয়ে তন্দ্রার দিকে তাকিয়েছিল। তখনই তাকে ঠাস করে চর মারেন চকুরা। কর্কশ গলায় বলেন, কাল নাগিন, তুই তাহলে দিহানের বউ? তন্দ্রা কাঁদতে কাঁদতে বলে, দুধ কলা দিয়ে তুমি কাল সব পুষেছো আম্মু। বলেছিলাম না তোমায় ওর কোনো বন্ধুর বাসায় যায়নি, ও মিথ্যে বলেছে, খোঁজ নিয়ে দেখো। কিন্তু তুমি বিশ্বাস করনি। ফুপিয়ে কেঁদে উঠে তন্দ্রা। উপস্থিত সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। দিহান তন্দ্রাকে বলল, তো তো তন্দ্রা, তুমি ওকে চিনো? তন্দ্রা চেঁচিয়ে বলে উঠল। হ্যাঁ, বোন হয় ও আমার। তন্দ্রার কথাটা যেন বিকট শব্দে দেয়ালে বাড়ি খেল। আবার সেই কথাটা দেয়াল বলে উঠল। দিহানের পরিবারের সবাই শকড হলো। এ যেন শকড হওয়ার প্রতিযোগিতা চলছে। তন্দ্রার একটা কথায় সবকিছু স্তব্ধ হয়ে গেল। দিহান কাটা গলায় তন্দ্রাকে বলল, তো তো তোমরা দুজন বোন? হ্যাঁ, আমরা দুই বোন। আর আমাদের দুই বোনকে নিয়ে তুমি খেলছো। প্রথমে একটাকে বিয়ে করেছো, আর আজ একজনকে বিয়ে করতে চাচ্ছ। অরিন মাথা নিচু করে নিঃশব্দেই কেঁদে যাচ্ছিল। দিহানকে তন্দ্রা এমন কথা বলতেই অরিন মুখ তুলে বলল, আপু, ওনার কোনো দোষ নেই। চুপ, তুই একটাও কথা বলবি না। আমার ঠিকই বলে তুই একটা অভিশাপ। প্রথমে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, তারপর আমার বাবাকে খেয়েছিস, তারপর আমার ছোট ভাইটাকে খেলি, এখন আমার ভালোবাসার দিকেও হাত বাড়ালি। 12 ভাতারি আম্মু তোকে এমনি এমনি বলে না, তুই আসলে একটা 12 ভাতারি। লোকে ঠিকই বলে তুই একটা বেশ্যা। তন্দ্রা একের পর এক কথা বলেই যাচ্ছে, আর অরিন মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না করছে। যখন তন্দ্রা বেশ্যা কথাটা বলল তখন ঠাস করে একটা শব্দ হলো। অরিন চোখ তুলে তাকিয়ে দেখলো তন্দ্রা গালে হাত দিয়ে বসে আছে, আর দিহান রক্তিম চোখে তাকিয়ে আছে তন্দ্রার দিকে। তন্দ্রার চোখ রাঙিয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মেরেছি। মুখ সামলে কথা বল, নয়তো মায়ের কাকে বলে সেটা বুঝিয়ে দেব। তন্দ্রার মা দিহানের দিকে তেড়ে এসে বললেন, এই ছেলে, কি করবে তুমি? হ্যাঁ, মারামারি শিখাও? না, সেটা আপনাদের শেখাতে হবে কেন? আপনার স্বামী তো একজন খুনি ছিলেন। কিভাবে মানুষকে মারতে হয় সেটা আপনাদের এমনিতেই জানা আছে। মুখ সামনে কথা বলো দিহান। বলুন না, মুখ সামলে কথা কি করবে তুমি? দিহান আর তন্দ্রার মাঝে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে অরিনের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। তার জন্য আজ এই পরিস্থিতি তৈরি হলো। নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে অরিন। তার জীবনটাই এখন এমন হয়ে গেছে যে কান্না ছাড়া তার কোনো উপায় নেই। মেহমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। কয়েকজন তো দিহানের বড় চাচুকে বলে দিচ্ছে, আমরা কি এবার আসতে পারি? একজন বলছেন, এসব তামাশা দেখতে কি আমাদের ডেকেছেন আপনারা? আজ শান্তিনীর যতটা অপমানিত হচ্ছে ততটা হয়তো তাদের পূর্বপুরুষরাও হয়নি। সবকিছুই হচ্ছে অরিনের জন্য। সবার অসহায় মুখের দিকে তাকিয়ে অরিনের ইচ্ছে করছে একটা মানুষের দিকে আঙ্গুল তুলে বলতে, এই সেই মুখোশধারী শয়তান যে চায় এই পরিবারটা ধ্বংস হয়ে যায়। কিন্তু পারছে না অরিন বলতে, কারণ এক অদৃশ্য শিকলে তার হাত পা জবান সবকিছু বাঁধা। দিহানের বাবাদের তার পরিবারের সবাই উপরে চলে গেল। তন্দ্রার মা অরিনকে বললেন, কি ভেবেছিস তোর মতো কাল নাগিনকে এই ঘরে রাখবে? যখন ধাক্কা দিয়ে বের করে দিবে তখন তো আমার দৌড়ে যাবি, তখন এর হিসাব বলেই তন্দ্রাকে টানতে টানতে নিয়ে চলে যান তিনি। এক একে সব মেহমান চলে যায়। যাওয়ার আগে যা নয় তা বলে যায়। দিহানের মা এসে বলেন, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এই বাসা থেকে। অরিন অসহায় চোখে একবার দিহানের দিকে তাকায়। দিহানের মা আবার বলে ওঠেন, কি হলো, বেরিয়ে যেতে বলছি না? অরিন কাঁদতে কাঁদতে বের হতে লাগলো। তখনই দিহান বলে উঠল, দাঁড়াও, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে, তবে শুধুমাত্র একজন কাজের লোক হিসেবে। আমার পরিবারকে ছোট করার অপরাধে সারা জীবন এই বাড়ির দাসী হয়ে থাকবে তুমি।